এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। চলো প্রথম থেকে শেষ অবধি তোমরা এডিটোরিয়ালটি পড়ো। প্রথমে টাইটেলটা দেখো, ক্রিমিনালাইজিং ওয়ার্ডস। ক্রিমিনালাইজ মানে কাউকে দোষী সাব্যস্ত করা, কাউকে দোষী প্রমাণিত করা বা দোষী হিসেবে গণ্য করা, ঠিক আছে, বা অপরাধী হিসাবে গণ্য করা। তো ক্রিমিনালাইজিং ওয়ার্ডস, ওয়ার্ডস বলতে এখানে লেকচারের কথা বলা হচ্ছে, কথা বা বক্তব্যের কথা বলা হয়েছে এখানে। তো বক্তব্যের বা লেকচারকে ক্রিমিনালাইজ করা অর্থাৎ দোষারোপ করা বা দোষ বা অপরাধ হিসাবে গণ্য করা, ঠিক আছে। তো বক্তৃতাগুলিকে অপরাধ হিসেবে গণ্য করা, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল। তো এবারে টাইটেল প্যারাগ্রাফটা দেখো, স্পিচেস দ্যাট ডু নট ইনস্টিগেট violence should not be deemed unlawful activity. স্পিচেস যে সমস্ত ভাষণ বা বক্তৃতা, লেকচার্স, দ্যাট ডু নট ইনস্টিগেট যেটা ইনস্টিগেট করে না, উস্কে দেয় না, ভায়োলেন্স সহিংসতা, যেটা সহিংসতা উস্কে দেয় না, যে স্পিচগুলো শুড নট বি ডিমড, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তো এগুলোকে গণ্য করা উচিত নয়, ঠিক আছে। ডিম মানে হচ্ছে গণ্য করা, ঠিক আছে, মান্য করা, এখানে অর্থ কনসিডার করা আসতে পারে, ঠিক আছে। তো কনসিডার করা, তো শুড নট বি ডিমড কনসিডার করা উচিত নয় বা বিবেচনা করা উচিত নয় বা গণ্য করা উচিত নয় কী হিসাবে, আনলফুল অ্যাক্টিভিটি অর্থাৎ বেআইনি কার্যকলাপ বা অবৈধ কার্যকলাপ। তো বলা হচ্ছে যে যে সমস্ত লেকচার রয়েছে, লেকচার্স যেগুলো কিন্তু ভায়োলেন্সকে উস্কে দেয় না, সেগুলোকে কিন্তু আনলফুল অ্যাক্টিভিটি বা বেআইনি কার্যকলাপ হিসাবে গণ্য করা উচিত নয়, ঠিক আছে। তারপরে দেখো, দ্য গ্রান্ট অফ স্যাংশনস টু প্রসিকিউট রাইটার অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রয় অ্যান্ড অ্যাকাডেমিশিয়ান শেখ শওকত হোসেন ফর অ্যালিস্ট unlawful activity in a case dating back to 2010 is unwarranted. আচ্ছা, কত বড় সেন্টেন্স দেখো, তো ভেঙে ভেঙে পড়ছি দেখো। দ্য গ্রান্ট অফ স্যাংশন, গ্রান্ট মানে হচ্ছে প্রোভাইড করা, কোনো কিছু দেওয়া, অ্যাকর্ড করা, ঠিক আছে। তো গিভ অর্থেও আসে। দ্য গ্রান্ট অফ স্যাংশন অর্থাৎ স্যাংশন মিন্স অনুমোদন দেওয়া, অ্যাপ্রুভাল দেওয়া, ঠিক আছে, বা পারমিশন দেওয়া। তো কি করার পারমিশন দেওয়া, টু প্রসিকিউট, প্রসিকিউট মানে মামলা চালিয়ে যাওয়া, ঠিক আছে, চার্জ করা। তো চার্জ করার অনুমোদন দেওয়া, ঠিক আছে, চার্জ করার অ্যাপ্রুভাল দেওয়া, কার বিরুদ্ধে চার্জ, রাইটার অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রয় অ্যান্ড অ্যাকাডেমিশিয়ান শেখ শওকত হোসেন, ঠিক আছে। একজন হচ্ছে রাইটার, লেখক, আর অ্যাক্টিভিস্ট মানে জানো কোনো কিছু সম্পর্কে যে সক্রিয় কর্মী থাকে, ঠিক আছে, অ্যাক্টিভিস্ট তোমরা জানো। তো রাইটার আবার সে হচ্ছে অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রয় নাম হচ্ছে, আর একজন আছে যার বিরুদ্ধে কিন্তু প্রসিকিউট করা হয়েছে মামলা, নাম হচ্ছে অ্যাকাডেমিশিয়ান বলতে শিক্ষাবিদকে বলা হয়, ঠিক আছে। তো শিক্ষাবিদ নাম হচ্ছে শেখ শওকত হোসেন, তার বিরুদ্ধেও ফর অ্যালিস্ট আনলফুল অ্যাক্টিভিটি। তো অ্যালিস্ট মানে কথিত, যেটার প্রমাণ পাওয়া যায়নি, যেটা কথিত রয়েছে সেই অনুযায়ী। তো কথিত বেআইনি কার্যকলাপের জন্য, ঠিক আছে, কথিত বেআইনি কার্যকলাপের জন্য দুজনের এখানে নাম আছে, একজন হচ্ছে রাইটার অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রয় আর একজন হচ্ছে অ্যাকাডেমিশিয়ান শেখ শওকত হোসেন। এদের বিরুদ্ধে যে প্রসিকিউট মামলা, সেটার অনুমোদন দেওয়া, ঠিক আছে, সেই প্রসিকিউট করার যে অনুমোদন দেওয়া সেটা কিন্তু ইজ আনওয়ারেন্টেড, এটা কিন্তু আনওয়ারেন্টেড মিনস আনফেয়ার, যেটা উচিত নয়, ঠিক আছে, এটা হচ্ছে উচিত নয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দিল্লি লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে, এটার উচ্চারণ হবে লেফটেন্যান্ট। তো দিল্লি লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা, ঠিক আছে, দিল্লির যে লেফটেন্যান্ট গভর্নর তার নাম হচ্ছে VK সাক্সেনা। তো এই সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো হু হ্যাড অ্যাকর্ড মানে হচ্ছে প্রোভাইড করা, ঠিক আছে, গ্রান্ট করা। তো যে গ্রান্ট করেছিল পারমিশন
মানে দিয়েছিল, ঠিক আছে, কিসের স্যাংশন অর্থাৎ অনুমোদনের যে পারমিশন দিয়েছিল, যে এখানে দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হচ্ছে, অর্থাৎ সাকসেনা কিন্তু আগেই দিয়েছিল, ঠিক আছে, আগে একটা পাস্টেরও পাস্ট যখন আমরা ইউজ করি তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, অর্থাৎ হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। তো গভর্নর ভিকে সাকসেনা যিনি কিন্তু আগেই প্রোভাইড করেছিলেন কি স্যাংশন বা অ্যাপ্রুভাল প্রোভাইড করেছিলেন, অ্যাপ্রুভাল দিয়েছিলেন ইন অক্টোবর 2023। তো অক্টোবর 2023 সালের অক্টোবর মাসে টু প্রসিকিউট করতে বা চার্জ করতে, মামলা করতে কাদের বিরুদ্ধে, দ্য বুকার প্রাইজ উইনিং রাইটার। তো একজন হচ্ছে কে, বুকার প্রাইজ বিজয়ী লেখক এবং দ্য ফর্মার কাশ্মীর ইউনিভার্সিটি প্রফেসর। আরেকজন হচ্ছেন ফর্মার মানে হচ্ছে এক্স বা প্রাক্তন, ঠিক আছে, প্রাক্তন কাশ্মীর ইউনিভার্সিটির যিনি প্রফেসর ছিলেন, ঠিক আছে। রেসপেক্টিভলি বলতে উপরে দুজনের নাম বলা হয়েছে সেই ক্রম অনুযায়ী, ঠিক আছে, সেই ক্রম অনুযায়ী একজন হচ্ছে বুক প্রাইজ উইনিং রাইটার, মানে প্রথমজন কে ছিল, প্রথমজন ছিল অরুন্ধতী রয়। তো অরুন্ধতী রয় হচ্ছে বুকার প্রাইজ উইনিং রাইটার, ঠিক আছে। আর দ্বিতীয়জন হচ্ছে ফর্মার কাশ্মীর ইউনিভার্সিটি প্রফেসর, তিনি হচ্ছেন শেখ শওকাত হোসেন, ঠিক আছে। তাদের জন্য এই রেসপেক্টিভলি শব্দটা ইউজ করা হয়েছে, অর্থাৎ ক্রম অনুযায়ী, ঠিক আছে। কিসের জন্য, তারপরে দেখো ফর অ্যালিজডলি ডিভাইসিভ স্পিচেস। অ্যালিজডলি মানে হচ্ছে কথিতভাবে বা প্রতিবেদন অনুযায়ী, ঠিক আছে। ডিভাইসিভ স্পিচেস অর্থাৎ বিভেদ সৃষ্টিকারী বক্তব্যের জন্য, বিভেদ সৃষ্টি করছে যেটা দুটো দলের মধ্যে বা দুটো কমিউনিটির মধ্যে যেটা ডিভাইড সৃষ্টি করে, ঠিক আছে, বিভেদ সৃষ্টি করে, তেমন স্পিচ বা লেকচার দেওয়ার জন্য। এবং ইম্পুটেশনস এগেনস্ট ন্যাশনাল ইউনিটি, এবং ইম্পুটেশন মিন্স অ্যাকুইজিশন, অ্যালিগেশন, ঠিক আছে। তো অভিযোগ, কিসের অভিযোগ, এগেনস্ট ন্যাশনাল ইউনিটি অর্থাৎ জাতীয় ঐক্যের বা জাতীয় সংহতির বিরুদ্ধে অভিযোগের জন্য, এবং ডিভাইসিভ স্পিচ অর্থাৎ বিভেদ সৃষ্টিকারী বক্তব্যের জন্য, যেটা কিন্তু অ্যালিজেডলি করা হয়েছে অর্থাৎ কথিত রূপে, ঠিক আছে। দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা, তো এনার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে এখান থেকে, এই কমা টু এই কমা, যে দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা যিনি কিন্তু স্যাংশন দিয়েছিলেন 23 সালে, ঠিক আছে, 2023 সালের অক্টোবর মাসে। কাকে স্যাংশন দিয়েছিলেন প্রসিকিউট করার ব্যাপারে, একজন হচ্ছে বুকার প্রাইজ উইনিং রাইটার, নাম ছিল কি অরুন্ধতী রয়, আর একজন হচ্ছে ফর্মার কাশ্মীর ইউনিভার্সিটি প্রফেসর রেসপেক্টিভলি অর্থাৎ ক্রম অনুযায়ী শেখ শওকাত হোসেন, ঠিক আছে, ফর অ্যালিজেডলি ডিভাইসিভ স্পিচেস অর্থাৎ বিভেদ সৃষ্টিকারী স্পিচের জন্য, ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্যের অভিযোগ রয়েছে। যে এই দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা, এইবারে মেন ভার্ব আসছে এর, ঠিক আছে। তো এটা সাবজেক্ট, এর মেন ভার্ব কতটা পরে দেখো, হ্যাজ নাও গিভেন হিজ নোট। তো হ্যাজ নাও গিভেন এখন সে দিয়েছে কি হিজ নোট মানে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেওয়া, মাথা নেড়ে হ্যাঁ বলা, ঠিক আছে। তো সে হ্যাঁ বলেছে বা অ্যাপ্রুভ দিয়েছে ফর ইনভোকিং সেকশন 13 অফ দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএ। তো ইউএপিএ এর ফুল ফর্ম তো এখানে লেখা আছে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। তো এটার যে 13 ধারা রয়েছে সেই 13 ধারার চাপানোর বা 13 ধারা, ঠিক আছে, ইউএপিএর যে 13 ধারা রয়েছে সেটা অ্যাপ্রুভ করার জন্য অনুমোদন দিয়েছে বা হ্যাঁ উত্তর দিয়েছে, ঠিক আছে, ফর দ্য সেম সেট অফ স্পিচেস অর্থাৎ একই প্রকার ভাষণের জন্য, একই লেকচারের জন্য। দ্য আর্লিয়ার স্যাংশন অর্ডার, তো আগের যে স্যাংশন অর্ডার ছিল, অ্যাপ্রুভ অর্ডার ছিল, ওয়াজ ইন হিজ ক্যাপাসিটি, যেটা ছিল তার ক্যাপাসিটি বা তার ক্ষমতার মধ্যে ছিল, অ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি,
উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে, ঠিক আছে, অ্যাজ মানে হিসাবে এখানে। তো উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে এটা তার এই আগের অর্ডারটা তার ক্যাপাসিটিতে ছিল। অন বিহাফ অফ মানে কারো পক্ষ হতে। তো অন বিহাফ অফ দ্য দিল্লি গভর্নমেন্ট অর্থাৎ দিল্লি সরকারের পক্ষ হতে আন্ডার সেকশন 196 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, অর্থাৎ এই কোড অফ ক্রিমিনাল প্রসিজারের যে 196 ধারা রয়েছে তার অধীনে, ঠিক আছে, দিল্লি গভর্নমেন্টের পক্ষ হতে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হিসাবে এটা তার ক্ষমতার মধ্যে ছিল, ঠিক আছে, আগের স্যাংশনটা। এবারে পরের স্যাংশনটার ব্যাপারে বলবে, দেখো, দ্য রিসেন্ট ওয়ান ইজ, অর্থাৎ রিসেন্ট যে সাম্প্রতিক যে স্যাংশনটা এলো, ইজ এটা হলো প্রিজুমেবলি অর্থাৎ সম্ভবত অন বিহাফ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা সম্ভবত কার পক্ষ হতে, কেন্দ্র সরকারের পক্ষ হতে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের পক্ষ হতে। দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, তো কেন্দ্রীয় সরকার সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ টু স্যাংশন প্রসিকিউশন ফর অফেন্সেস, আচ্ছা, আন্ডার চ্যাপ্টার 3 অফ দ্য ইউএপিএ, ঠিক আছে। তো ইউএপিএর যে 3 নম্বর চ্যাপ্টার রয়েছে তার অধীনে এই অফেন্সেসগুলির জন্য স্যাংশন প্রদান করা বা স্যাংশন দেওয়া, অনুমোদন দেওয়া, ঠিক আছে, সেটার অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত অথরিটি হিসাবে এখন কিন্তু যে রিসেন্ট স্যাংশন দেওয়া হয়েছে সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসছে, ঠিক আছে। তো দেখো, আন্ডার হুইচ সেকশন 13 ফলস, তো যেটার অধীনে অর্থাৎ এই চ্যাপ্টার ইউএপিএর যে চ্যাপ্টার 3 রয়েছে তার অধীনেই কিন্তু সেকশন 13 কিন্তু পড়ে, ঠিক আছে, ফলস মানে তার অধীনে আসে বা তার অধীনে পড়ে, ঠিক আছে। দ্য রিজারেকশন অফ দিস ওল্ড কেস, রিজারেকশন মানে হচ্ছে পুনরুত্থান বা পুনর্জীবিত হওয়া, ঠিক আছে। তো পুনর্জীবন কিসের, অফ দিস ওল্ড কেস, এই পুরানো কেসের পুনর্জীবন, এটা হলো হলো অ্যান আনফর্চুনেট ইনস্ট্যান্স অফ ইল মোটিভেটেড প্রসিকিউশন, এটা হচ্ছে একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট ইনস্ট্যান্স, এটা হচ্ছে একটা দুর্ভাগ্য উদাহরণ, ইনস্ট্যান্স মিন্স উদাহরণ, এক্সাম্পল। তো এটা একটা দুর্ভাগ্য উদাহরণ কিসের, অফ ইল মোটিভেটেড প্রসিকিউশন, অর্থাৎ ইল মোটিভেটেড বলতে উদ্দেশ্য প্রণীত, খারাপ উদ্দেশ্য প্রণোদিত এটা মামলার একটা উদাহরণ আমরা বলতে পারি, দুর্ভাগ্য উদাহরণ, যে এই পুরানো কেসটা আবার পুনরুজ্জীবিত হয়েছে। এটা থেকে আমরা কি বুঝতে পারছি, এটা হলো একটা দুর্ভাগ্য উদ্দেশ্য প্রণোদিত মামলার উদাহরণ, ঠিক আছে। দ্য অনলি পসিবল এক্সপ্লেনেশন ফর দ্য রিভাইভাল অফ দিস কেস, বলছে একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা এই কেসের রিভাইভাল বা পুনরায় যে জীবিত হওয়া বা পুনরুজ্জীবিত হওয়ার জন্য একমাত্র যে পসিবল ব্যাখ্যা সেটা কিন্তু, তো কেসটার ব্যাপারে বলা হচ্ছে, দেখো, যেটা রেজিস্টার করা হয়েছিল অন আ ম্যাজিস্ট্রেট কোর্টস অর্ডার ইন 2010, অর্থাৎ 2010 সালে ম্যাজিস্ট্রেটের অর্ডারে, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট কোর্টের অর্ডারে যেটা রেজিস্টার করা হয়েছিল, অর্থাৎ যে কেসটা রেজিস্টার করা হয়েছে সেই কেসটার পুনরায় যে রিভাইভাল, সেই রিভাইভালের একমাত্র যে সম্ভাব্য এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সেটা হলো ড্যাট, যে দ্য প্রেজেন্ট রেজিম, যে বর্তমানে যে সরকার রয়েছে, হ্যাজ ফাউন্ড ইট এক্সপেডিয়েন্ট, আচ্ছা, এক্সপেডিয়েন্ট মানে কনভেনিয়েন্ট, সুবিধাজনক, সে পেয়েছে, এটা সুবিধাজনক হিসাবে পেয়েছে বা তার কাছে এটা সুবিধাজনক লেগেছে, অনলি নাও টু ডু সো, তো কেবলমাত্র বা শুধুমাত্র এখন এটা করার জন্য, অর্থাৎ পুনরায় যে কেসটা পুনরুজ্জীবিত হচ্ছে সেই ওল্ড কেসটা, এটা রেজিম মানে প্রেজেন্ট রেজিমের কাছে এটা একটা সুবিধাজনক লেগেছে তাই সে করেছে, অ্যাজ পার্ট অফ ইটস কন্টিনিউইং ক্র্যাকডাউন, ঠিক আছে। তো এটা কিন্তু তার কন্টিনিউইং যে একটা প্রেশারাইজ করা, ক্র্যাকডাউন করা,
কাদের প্রতি, তার একটা অংশ হিসেবে, ঠিক আছে। তো কাদের প্রতি ক্র্যাকডাউন করা বা প্রেশারাইজ করা, ঠিক আছে, চাপ সৃষ্টি করা, অন ডিসেন্টার্স অ্যান্ড আউটস্পোকেন ক্রিটিক্স। তো ডিসেন্টার মানে ভিন্ন মতাবলম্বী, যারা প্রেজেন্ট রেজিমের বিরুদ্ধে আর কি মত পোষণ করে, তাদের বিরুদ্ধে, ঠিক আছে। আর কাদের বিরুদ্ধে, এবং স্পোকেন আউটস্পোকেন ক্রিটিক্স, এবং যে স্পষ্টভাষী আলোচক, মানে সরকারের যে স্পষ্টভাবে আলোচনা করবে তাদের বিরুদ্ধে, এবং যে তার মতের বিরুদ্ধে যাবে, তার মানে ভিন্ন মত হবে, তাদের বিরুদ্ধে যে একটা কন্টিনিউইং ক্র্যাকডাউন, মানে চলমান যে একটা প্রেশারাইজ, অনগোয়িং যে একটা প্রেশারাইজ করার যে একটা প্রবণতা, সেটার অংশ হিসাবে সে মানে প্রেজেন্ট সরকার কিন্তু এখন সেটাকে সুবিধাজনক হয়ে পেয়েছে, তাই এটার পুনরুজ্জীবন হয়েছে বা পুনরায় এটা আবার এটার মামলাটা আবার কি করা হয়েছে, চালু করা হয়েছে। তো এটাই হচ্ছে পসিবল এক্সপ্লেনেশন, ঠিক আছে। দ্য 8 month গ্যাপ, 8 মাসের ব্যবধান, বিটুইন দ্য টু স্যাংশন অর্ডার, দুটো স্যাংশন অর্ডারের মধ্যে, দুটো এই অনুমোদন অর্ডার বা আদেশের মধ্যে 8 মাসের যে গ্যাপ, 8 মাসের ব্যবধান, ইজ, এটা হলো ইনএক্সপ্লিকেবল, যেটা কিন্তু অস্পষ্ট বা বোঝা যাচ্ছে না, যেটা কিন্তু ব্যাখ্যা করা যাবে না, ঠিক আছে, সেটা বোঝাই যাচ্ছে না। অ্যাজ দ্য সেম ম্যাটেরিয়াল, যেহেতু একই মেটেরিয়াল, উড হ্যাভ বিন প্লেসড, যেটা প্লেস করা যেতে পারতো, ঠিক আছে, প্যাসিভ ভয়েস ইউজ করা আছে, উড হ্যাভ বিন প্লেসড, যেটাকে প্লেস করা যেতে পারতো, বিফোর দ্য স্যাংশনিং অথরিটি, অর্থাৎ অনুমোদনকারী অথরিটি বা কর্তৃপক্ষের সম্মুখে, যেটা কিন্তু একই মেটেরিয়ালকে কিন্তু কি করা যেতে পারতো, রাখা যেতে পারতো, ঠিক আছে। 8 month গ্যাপের কোনো প্রয়োজন ছিল না। 8 month গ্যাপ দুটো স্যাংশনের, এটা কিন্তু অস্পষ্ট একটা বিষয় লাগছে যে 8 মাস কেন হবে, ঠিক আছে। একই ম্যাটেরিয়াল তো আগেই কিন্তু স্যাংশন মানে স্যাংশনিং অথরিটির সামনে রাখা যেতে পারতো, এখন কেন হলো, মানে 8 মাস গ্যাপ কেন। দ্য রেজিম অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ কেন্দ্রে সরকার, ঠিক আছে, কেন্দ্রে যে শাসন, দেন ডিড নট ডিম ইট অ্যাপ্রোপ্রিয়েট টু প্রসিকিউট দ্য স্পিকার্স। আচ্ছা, তো কেন্দ্রের সরকার বা কেন্দ্রীয় সরকার, দেন তখনকার, ঠিক আছে, তখনকার কেন্দ্রীয় সরকার ডিড নট ডিম ইট অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত মনে করেনি, ঠিক আছে, কারণ ডিম মানে মনে করা বা গণ্য করা, তো সেটাকে উপযুক্ত গণ্য করেনি, উপযুক্ত মনে করেনি প্রসিকিউট করার ব্যাপারে স্পিকার্স বা যারা বক্তব্য দিচ্ছে, লেকচারার, তাদের বিরুদ্ধে, অ্যাট দ্য কনফারেন্স মিটিংয়ে হেল্ড, যে কনফারেন্সটা হেল্ড হয়েছিল, অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো কনফারেন্স যেটা হেল্ড হয়েছিল, অর্থাৎ হোল্ড হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল ইন দিল্লিতে ইন অক্টোবর 2010, অর্থাৎ 2010 সালের অক্টোবর মাসে দিল্লিতে যে অনুষ্ঠানটি বা কনফারেন্সটা ছিল, তাদের যে স্পিকার ছিল, সেই স্পিকারের বিরুদ্ধে প্রসিকিউট করা বা মামলা চালিয়ে যাওয়া, তখনকার সরকার কিন্তু এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেনি, যথেষ্ট মনে করেনি, যথার্থ মনে করেনি। ইভেন দো দ্য ভারতীয় জনতা পার্টি, এমনকি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, তো বিজেপি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, দেখো, দেন ইন দ্য অপোজিশন, তো তখন কিন্তু সে অপোজিশনে ছিল, বিরোধী পার্টি ছিল, ঠিক আছে, সে বিরোধী পক্ষ ছিল সেই সময় 2010 সালে, ঠিক আছে। তো ভারতীয় জনতা পার্টি যদিও কী করেছিল, প্রেসড ফর ইট, এটার জন্য চাপ দিয়েছিল, ঠিক আছে, বারবার বলেছিল বা এটাকে করতে বলেছে, সে চেয়েছিল এবং চাপ দিয়েছিল, ঠিক আছে, তবুও কিন্তু তখনকার সরকার কিন্তু কী করেনি, তখনকার সরকার কিন্তু এটাকে উপযুক্ত মনে করেনি প্রসিকিউট করার ব্যাপারে। দ্য দিল্লি পুলিশ ডিড নট কনসিডার দ্য স্পিচেস সেডিশাস, আর দেখা যাচ্ছে যে যদিও প্রেস করেছিল জনতা পার্টি, তবুও কিন্তু দিল্লি পুলিশ ডিড নট কনসিডার, দিল্লি পুলিশ কিন্তু এটাকে কনসিডার করেনি, মনে করেনি এই স্পিচগুলোকে, এই বক্তব্যগুলোকে সেডিশাস অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, এগুলোকে রাষ্ট্রদ্রোহজনক বা দেশদ্রোহজনক মনে করেনি, ঠিক আছে, যে স্পিচগুলো কোনো দেশদ্রোহজনক নয়, দেশের বিরুদ্ধে
কোনো কিছু সে বলেনি। ইটস রিলাক্টেন্স ওয়াজ পসিবলি, তো এর যে অনিচ্ছুক, অর্থাৎ পুলিশের কথা বলা হচ্ছে, যে পুলিশের অনিচ্ছা যেটা ওয়াজ ছিল, পসিবলি বিকজ এটা সম্ভবত ছিল কারণ দ্য সেন্টার ডিড নট ওয়ান্ট টু জেপার্ডাইজ এফোর্টস, ঠিক আছে। তো কারণ সেন্টার বা কেন্দ্র সরকার, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার, তখনকার কেন্দ্রীয় সরকার কিন্তু কি মনে করেনি, যে কেন্দ্র সরকার কিন্তু চায়নি, ডিড নট ওয়ান্ট টু জেপার্ডাইজ এফোর্টস, সে কিন্তু এফোর্ট বা প্রচেষ্টাগুলোকে এন্ডেঞ্জার বা রিস্কে ফেলতে চায়নি, ঠিক আছে। জেপার্ডাইজ মানে করা, এন্ডেঞ্জার বা রিস্কে ফেলা কোনো কিছু, ঠিক আছে। তো সে তখন কিন্তু এফোর্ট বা প্রচেষ্টাগুলোকে কিন্তু জেপার্ডাইজ করতে চায়নি, রিস্কে ফেলতে চায়নি, ঠিক আছে, সেন্টার। এটাই হচ্ছে রিলাক্টেন্সের কারণ বলা যেতে পারে, ঠিক আছে। এফোর্টসগুলো কিসের জন্য ছিল? টু ফাইন্ড আ সলিউশন টু দ্য কাশ্মীর প্রবলেম থ্রু ডেজিগনেটেড ইন্টারলোকিউটার্স। যে এফোর্টগুলো ছিল বা প্রচেষ্টাগুলো ছিল একটা সলিউশন খোঁজার জন্য। কিসের সলিউশন? টু দ্য কাশ্মীর প্রবলেম, তো কাশ্মীর সমস্যার সমাধানের জন্য। কিসের মাধ্যমে? থ্রু ডেজিগনেটেড ইন্টারলোকিউটার্স, অর্থাৎ যেটা ডেজিগনেট করা হয়েছে, অর্থাৎ সরকার কর্তৃক যে ইন্টারলোকিউটর মানে নেগোশিয়েটার, সরকার কর্তৃক যে মধ্যস্থতাকারী, ঠিক আছে, মধ্যস্থতাকারী মানে দুটো শত্রুপক্ষের মধ্যে একটা শান্তি চুক্তি বা এ ব্যাপারে আর কি কথা বলা বলি, ঠিক আছে, আলোচনা একটা বসা, যে মধ্যস্থতা করে তাকে বলা হচ্ছে ইন্টারলোকিউটার্স। তো সেই ইন্টারলোকিউটার বা মধ্যস্থতাকারী মিডিয়েটার যেটা ডেজিগনেটেড করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, তার দ্বারা কাশ্মীর সমস্যার সমাধান খুঁজে বার করার যে একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাগুলোকে কিন্তু কেন্দ্রীয় সরকার জেপার্ডাইজ বা রিস্কে ফেলতে চায়নি। এটাই কিন্তু পুলিশের রিলাক্টেন্সের কারণ ছিল, এটাই ছিল রিলাক্টেন্স, এটাই কারণ, ঠিক আছে, পসিবলি কারণ। হোয়েন আ কমপ্লেন্ট ওয়াজ ফাইল্ড, যখন একটা অভিযোগ ফাইল করা হয়েছিল, দায়ের করা হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, বিফোর আ ম্যাজিস্ট্রেটের সম্মুখে, ঠিক আছে, যখন ম্যাজিস্ট্রেটের সম্মুখে একটা কমপ্লেন্ট বা অভিযোগ দায়ের করা হয়েছিল, দ্য কোর্ট আস্কড ফর আ পুলিশ রিপোর্ট। তো আস্ক ফর মানে হচ্ছে সিক করা, কোনো কিছু চাওয়া। তো কোর্ট চেয়েছিল আ পুলিশ রিপোর্ট, একটা পুলিশ রিপোর্ট চেয়েছিল কোর্ট। বাট কিন্তু দ্য দিল্লি পুলিশ ডিড নট থিঙ্ক দ্য স্পিচেস ওয়ারেন্টেড প্রসিকিউশন ফর সেডিশন। কিন্তু দিল্লি পুলিশ ডিড নট থিঙ্ক, তো দিল্লি পুলিশ ভাবেনি বা মনে করেনি যে স্পিচেস, যে ভাষণগুলো দেওয়া হয়েছিল, ওয়ান্টেড প্রসিকিউশন, এগুলো হচ্ছে যে স্পিচগুলো প্রসিকিউশন বা রাষ্ট্রদ্রোহের জন্য, ঠিক আছে, রাষ্ট্রদ্রোহের জন্য বা রাষ্ট্রদ্রোহিতার জন্য প্রসিকিউট করার ব্যাপারে যোগ্য কিনা বা যোগ্য মনে করেনি, ঠিক আছে, তো ফেয়ার মনে করেনি, অর্থাৎ স্পিচগুলো যে ফেয়ার ছিল দিল্লি গভর্নমেন্ট কিন্তু সেটা মনে করেনি, ঠিক আছে। তো দিল্লি গভর্নমেন্ট কিন্তু মনে করেনি যে স্পিচগুলো সেডিশনের জন্য প্রসিকিউট করার ব্যাপারে ফেয়ার, ঠিক আছে। তো প্রসিকিউট করার ব্যাপারে যেটা যোগ্য, এটা কিন্তু দিল্লি পুলিশ মনে করেনি, ঠিক আছে। হাউ এভার, যাই হোক, অন নভেম্বর মাসের 27 তারিখে 2010 সালে দ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিজেক্টেড দ্য পুলিশ স্ট্যান্ড। তো পুলিশের যে পজিশন, স্ট্যান্ড বা অবস্থান, সেটা কিন্তু কি করেছিল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিজেক্ট করে দিয়েছিল, খারিজ করে দিয়েছিল। এবং ডিরেক্টেড রেজিস্ট্রেশন অফ আ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর, ঠিক আছে। তো একটা এফআইআরের নির্দেশ দিয়েছিল, ঠিক আছে, ডিরেক্ট করা, আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, ঠিক আছে, খারিজ করে দিয়ে কিসের নির্দেশ দিয়েছিল, যে একটা এফআইআর রেজিস্টার করা হোক, এটার নির্দেশ দিয়েছিল, ঠিক আছে, এফআইআর রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছিল। দ্য এফআইআর ইনক্লুডেড সেকশন
13 অফ ইউএপিএ। তো যে এফআইআরটা করা হয়েছিল সেই এফআইআর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ইনক্লুড ছিল কি সেকশন 13 অফ ইউএপিএ, ইউএপিএর 13 নম্বর ধারা, ঠিক আছে, 13 ধারা, হুইচ সিক্স। তো এই ইউএপিএর 13 নম্বর ধারা সম্পর্কে বলা হচ্ছে যে হুইচ সিক্স টু পানিশ আনলফুল অ্যাক্টিভিটিস। তো অবেআইনি যে কার্যকলাপ তাকে শাস্তি দেওয়া, এটাই কিন্তু চাই এই এই সেকশন 13 ইউএপিএর। এটা কি চায়? এটা চায় যে পানিশ করা হোক আনলফুল অ্যাক্টিভিটিসদেরকে, ঠিক আছে, বা আনলফুল অ্যাক্টিভিটিসদের শাস্তি দেওয়ার কথাই কিন্তু এই সেকশন 13 অফ ইউএপিএ বলে। স্পিচেস মেড অ্যাট দ্য কনফারেন্স। আচ্ছা, কনফারেন্সে বা মিটিংয়ে যে স্পিচগুলো মেক করা হয়েছিল বা যে স্পিচগুলো দেওয়া হয়েছিল, বক্তব্য দেওয়া হয়েছিল, হ্যাভ কন্টেন, এতে সম্ভাবনা আছে যে থাকতে পারে ইম্পুটেশন, অ্যালিগেশন, অভিযোগ থাকতে পারে অ্যাবাউট দ্য স্টেটাস অফ কাশ্মীর, কাশ্মীরের স্টেটাসের ব্যাপারে অভিযোগের এই কনফারেন্সে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছিল তাতে থাকতে পারে। মানে বক্তব্যের ভিতরে কাশ্মীরের যে স্টেটাস রয়েছে সেই স্টেটাস সম্পর্কে অভিযোগ, এটা কিন্তু থাকতে পারে। বাট ইট ইজ ডাউটফুল, কিন্তু এটা সন্দেহজনক, ইফ আ মেয়ার স্পিচ, যে কেবলমাত্র একটা, মেয়ার মিন্স অনলি, ঠিক আছে, যে অনলি একটা বক্তব্য, সেই বক্তব্যের সম্পর্কে বলা হচ্ছে, দেখো, ইন দ্য অ্যাবসেন্স অফ আ কল টু আর্মস অর ইনস্টিগেশন অফ ভায়োলেন্স, ঠিক আছে। তো যাতে কিন্তু অ্যাবসেন্স রয়েছে, কিসের অ্যাবসেন্স? যে বক্তব্যে অ্যাবসেন্ট রয়েছে বা তাতে নেই, কি নেই, এ কল টু আর্মস, হাতিয়ার তুলে নেওয়া, ঠিক আছে, অস্ত্র তুলে নেবার কথা কিন্তু এখানে নেই সেই ভাষণে। ইনস্টিগেশন অফ ভায়োলেন্স, অথবা ভায়োলেন্সকে উস্কে দেওয়ার ব্যাপারটা, সেটাও কিন্তু এই স্পিচে নেই। তো সে কেবলমাত্র এমন একটা স্পিচে বা বক্তব্যে উড অ্যামাউন্ট টু আনলফুল অ্যাক্টিভিটি আন্ডার ইউএপিএ। তো ইউএপিএর অধীনে অ্যামাউন্ট টু মানে হচ্ছে সিমিলার টু, ঠিক আছে। তো আনলফুল অ্যাক্টিভিটির এটা কি সিমিলার টু হবে? ঠিক আছে, এটা কিন্তু ডাউট রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু সন্দেহজনক, যে ইট ইজ অফ ডাউটফুল, এটা সন্দেহজনক যে ইফ আ মেয়ার স্পিচ, যে কেবলমাত্র একটা স্পিচ, একটা বক্তব্য, এটা কি আনলফুল অ্যাক্টিভিটির সমান হবে, ঠিক আছে, যেটা আন্ডার ইউএপিএ, যাতে কিন্তু কি নেই, যাতে কিন্তু কোনো রকম এ কল টু আর্মস, অস্ত্র তুলে নেবার ব্যাপারে কিন্তু কোনো বক্তব্য দেওয়া হয়নি, না কোনো দেওয়া হয়েছে মানে ভায়োলেশনের ইনভেস্টিগেশন দেওয়া হয়নি, অর্থাৎ উস্কে দেওয়া ভায়োলেশনটাকে, এরকমও কোনো বক্তব্য তাদের দেওয়া হয়নি। তাহলে কি এটা আনলফুল অ্যাক্টিভিটির অধীনে মানে সিমিলার হবে, একই হবে? হবে না, সেটা কথা বলছি। ইন এনি কেস, বা হাউএভার, যাই হোক, মাচ হ্যাজ চেঞ্জড, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাজ প্লাস V3। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে ইন দ্য গ্রাউন্ড সিচুয়েশন। তো গ্রাউন্ড সিচুয়েশন বা মাঠের সিচুয়েশন, মাঠের পরিস্থিতি যদি আমরা দেখি, সেখানে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, স্পেশালি ইন দ্য আফটারমাথ অফ দ্য অ্যাব্রোগেশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীরস স্পেশাল স্টেটাস ইন 2019, অর্থাৎ 2019 সালে যে কাশ্মীরের স্পেশাল একটা স্টেটাস ছিল, ঠিক আছে, জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্টেটাস ছিল, সেই স্টেটাসের অ্যাব্রোগেশন মানে রিপিল করা, ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়া। তো এই ক্যান্সেলেশন অফ জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্টেটাস 2019 সালে, এটার পরে বিশেষ করে, স্পেশালি মিন্স বিশেষ করে, তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে গ্রাউন্ড লেভেলে, বিশেষ করে জম্মু কাশ্মীরের স্টেটাস যেটা 2019 সালে করা হয়েছিল, সেটার অ্যাব্রোগেশন বা ক্যান্সেলের পরে, আফটারমাথ মানে কোনো কিছুর পরে, পরবর্তীতে, অ্যান্ড ইটস ডিভিশন ইন্টু 2 ইউনিয়ন টেরিটরিজ, আর কার পরে এই স্টেটকে দুটো ডিভিশনে ভাগ করা হয়েছিল, দুটো ডিভিশনে ভাগ করা হয়েছিল, ঠিক আছে, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি বা ইউটিতে ভাগ করা হয়েছিল। তারপরেই কিন্তু অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। দ্য নিউ কলিশন রেজিম, অর্থাৎ নতুনদের জোট সরকার, ঠিক আছে, কলিশন রেজিম মানে জোট সরকার, শুড মুভ অ্যাওয়ে, উচিত, শুড মানে উচিত,
তো মুভ অ্যাওয়ে ফ্রেজাল ভার্ব, মুভ মানে এড়িয়ে চলা বা দূরে সরে যাওয়া। তো দূরে সরে যাওয়া উচিত নতুন সরকারকে, নতুন জোট সরকারকে কোথা থেকে? ফ্রম দ্য আর্লিয়ার এরাস অবসেশন উইথ স্টাম্পিং আউট ডিসেন্টিং ভিউস। অর্থাৎ যে আর্লিয়ার এরার বা আগের যুগের বা আগের সময়ের, এরা মানে এখানে টাইম বলতে পারি। তো আগের সময়ের যে অবসেশন উইথ মানে কোনো কিছুর ব্যাপারে আচ্ছন্ন থাকা, ঠিক আছে, পাগল মানে মত্ত থাকা, ঠিক আছে, পাগলামি করা। তো কোনো কিছুর ব্যাপারে যে আচ্ছন্ন থাকা সেটা কি? স্টাম্পিং আউট ডিসেন্টিং ভিউস, অর্থাৎ ভিন্ন যারা মত অবলম্বন করছে তাদের যে ভিউজ রয়েছে, দৃষ্টিভঙ্গি, তাদের বিরুদ্ধে প্রেশারাইজ করা, তাদেরকে চাপ সৃষ্টি করা, ঠিক আছে। তো সেটার যে একটা অবসেশন রয়েছে, ঠিক আছে, সেই অবসেশনের আগের যুগের যে অবসেশন রয়েছে সেটা থেকে কিন্তু বর্তমান জোট সরকারকে দূরে সরে যাওয়া উচিত। অ্যান্ড এবং আর কি করা উচিত? পুট অ্যান এন্ড, এবং সমাপ্তি টানা উচিত, ইতি টানা উচিত, সমাপ্তি ঘটানো উচিত, ঠিক আছে, কিসের? টু ইটস প্রোপেনসিটি টু ক্রিমিনালাইজ স্পিচেস। তো স্পিচ বা ভাষণ বা বক্তৃতাগুলোকে ক্রিমিনালাইজ করা, দোষী সাব্যস্ত করা, ঠিক আছে, অপরাধী হিসাবে গণ্য করার যে একটা প্রোপেনসিটি বা টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে এই সরকারের, সেটার কিন্তু সমাপ্তি ঘটাতে হবে বা সমাপ্তি ঘটানো উচিত, ঠিক আছে। তো দুটো কথা বলা হয়েছে যে জোট সরকারে কী কী করা উচিত। প্রথমত কী করতে হবে? যে আগের সময়ের, অর্থাৎ জোট সরকারের আগে, অর্থাৎ যখন সে জোট সরকারে ছিল না, একাই সরকার গঠন করতো, সেই আগের যুগের যে একটা অবসেশন ছিল, তার কিসের অবসেশন? যে অন্যদের প্রেশারাইজ করার ব্যাপারে, ঠিক আছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করার ব্যাপারে, যে অন্য কেউ যদি ভিন্ন মতাবলম্বী হয়, তাদের যে ভিউজ রয়েছে সেই ভিউজের প্রতি প্রেশারাইজ করা, ঠিক আছে। তো এটার যে আগের যুগের একটা টেন্ডেন্সি ছিল তাদের, সেখান থেকে তাদেরকে কিন্তু কী করতে হবে? দূরে সরে আসতে হবে। আর কি করতে হবে? তাদের আর একটা টেন্ডেন্সি কী রয়েছে? যে কোনো বক্তব্য, ভাষণ, সেই বক্তব্য ভাষণগুলোকে ক্রিমিনালাইজ করা, অর্থাৎ দোষী বা অপরাধ হিসাবে গণ্য করা, এটা কিন্তু সমাপ্তি টানতে হবে, এটার ইতি টানতে হবে। এই দুটো জিনিস কিন্তু করতে হবে সরকারকে, ঠিক আছে। তো আই হোপ ফ্রেন্ডস আজকের এডিটোরিয়ালটি তোমাদের পছন্দ হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে লিখে জানিও, ঠিক আছে। লাইক করে দিও সেশনটাকে। তো বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তীতে আর অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।